গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অমানুষ। আজ ষষ্ঠ এবং শেষ পর্ব। বস ভিকান্ডিয়াকে রাত ৮টার পর জাগাবার নিয়ম নেই। বছর তিনেক আগে যখন দুটো বড় পরিবারের ভেতর হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেল, তখনই শুধু তাকে একবার রাত ৩টায় ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল। ভিকান্ডিয়া জিজ্ঞেস করেছিল, সব মিলিয়ে এ পক্ষের কজন মারা গেছে? উত্তর শুনে ঘুমোতে গিয়েছিল। ভঙ্গিটা এমন যেন কিছুই হয়নি। জামশেদের গ্রেফতার হবার খবর সে তুলনায় তেমন কিছু গুরুত্বপূর্ণ খবর নয়, কিন্তু তবু কি মনে করে যেন তাকে জাগানো হলো। ভিকান্ডিয়া খবর শুনে অত্যন্ত গম্ভীর হয়ে পড়লেন। এটিও তার স্বভাব বিরুদ্ধ। ভিকান্ডিয়া কখনো গম্ভীর হয় না। তার বড় ছেলে এবং ছোট জামাই ক্যান্টারেলা পরিবারের সাথে এক সংঘর্ষে নিহত হয়। সে খবর পেয়েও ভিকান্ডিয়ার কোনো বাহ্যিক পরিবর্তন হয়নি। সহজ স্বরে বলেছিল, যে মৃত্যু হঠাৎ করে আসে সেই মৃত্যু সংবাদ সুসংবাদ। দীর্ঘদিন রোগ ভোগ করে মরে অভাগারা। হয়তো ভিকান্ডিয়ার বয়স হয়ে যাচ্ছে। বয়স হলেই মন দুর্বল হয়। তখন জামশেদের মতো প্রায় তুচ্ছ একজন মানুষের গ্রেফতারের সংবাদে মুখ অন্ধকার হয়। ভিকান্ডিয়া গরম এক কাপ কড়া কফি দিতে বলল। ক্যান্টারেলাকে খবর দিতে বলল, বিশেষ জরুরি, যেন এখনই চলে আসে। ক্যান্টারেলাকে পাওয়া গেল না। যে কয়েকটি জুয়ার আড্ডায় তার যাতায়াত, সেগুলোর কোনোটাতেই সে নেই। পতিতা পল্লীতে তাকে পাওয়ার কথা নয়, মেয়েদের ব্যাপারে তার উৎসাহ নেই। দুষ্ট লোকের ধারণা ক্যান্টারেলা পুরুষত্বহীন। এরকম হাতির মতো জোয়ান একটি লোককে নিয়ে এ জাতীয় অপবাদ কি করে রটে কে জানে। ভিকান্ডিয়া রাত ২টোয় আবার খোঁজ করল ক্যান্টারেলাকে পাওয়া গেছে কিনা। না, পাওয়া যায়নি। সব কটা নাইট ক্লাবে দেখা হয়েছে, শহরের ভেতরের ব্রোথেলগুলোতেও দেখা হচ্ছে। ভিকান্ডিয়া গম্ভীর মুখে বলল, ফাজিনকে আসতে বলো। ফাজিন ভিকান্ডিয়ার ভাইয়ের ছেলে। ভিকান্ডিয়ার মৃত্যুর পর এই পরিবারের অনেক দায়িত্ব ফাজিনের উপর বর্তাবে। সেই হিসেবে ফাজিনের গুরুত্ব অনেকখানি। ভিকান্ডিয়া এমন সব জিনিস নিয়ে ফাজিনের সঙ্গে কথা বলে যা কখনো কোনো মাফিয়া বস করে না। তাছাড়া ফাজিন ভিকান্ডিয়ার বাড়ির একতলাতে থাকে। এটিও একটি অদ্ভুত ব্যাপার। কোনো বস পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে এক বাড়িতে থাকে না। ফাজিন ঘুমোচ্ছিল। সে হাত মুখ ধুয়ে কাপড় বদলালো। এত রাতে যখন তাকে ডেকে তোলা হয়েছে, তখন নিশ্চয়ই জরুরি কিছু হয়েছে। হয়তো এক্ষুনি বেরোতে হবে। তৈরি হয়ে যাওয়াটাই ভালো। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। জামশেদ গ্রেফতার হয়েছে, শুনেছ? হ্যাঁ। এই প্রসঙ্গে তোমার মতামত কি? ফাজিন বুঝতে পারল না ঠিক কি মতামত জানতে চাচ্ছে ভিকান্ডিয়া। জামশেদ গ্রেফতার হয়েছে, এর আবার মতামত কি? মনে হচ্ছে এই ব্যাপারে তোমার কোনো মতামত নেই। আমি বুঝতে পারছি না আপনি কি জানতে চাচ্ছেন। বুঝতে না পারার তো কোনো কারণ নেই। আমি সহজ ইতালিয়ান ভাষাতেই প্রশ্ন করছি, নাকি মাতৃভাষা ভুলে গেছ? ফাজিন চুপ করে রইল। ভিকান্ডিয়া গম্ভীর গলায় বলল, সমস্ত ব্যাপারটাই যে বানানো তা তুমি বুঝতে পারছো না? বানানো? তোমাকে যতটা বুদ্ধিমান আমি ভাবতাম তুমি ততটা বুদ্ধিমান নও। ফাজিন চোখ নামিয়ে নিল। ভিকান্ডিয়া একটা চুরুট ধরিয়ে শান্তস্বরে বলল, সমস্ত ব্যাপারটাই পুলিশের একটা চাল, একটা বড় রকমের ধাপ্পাবাজি। তাই? হ্যাঁ, তাই। যে লোকটিকে আমরা খুঁজে পাচ্ছি না, ইটালিয়ান পুলিশ ফট করে তাকে গ্রেপ্তার করে ফেলল। আমাদের পুলিশ এত এফিশিয়েন্ট কবে ছিল? এরকম একটা চাল দেবার পেছনে ওদের যুক্তিটা কি? খুব সহজ যুক্তি, আমাদের বিভ্রান্ত করা। পুলিশের ভেতর কিছু কিছু অর্বাচীন ছোকরা ঢুকে গেছে, যারা আমাদের কেঁচোর মতো ঘেন্না করে। জামশেদকে গ্রেপ্তারের খবর এইসব ছোকরারা ছড়িয়েছে।
যাতে আমরা অসতর্ক হই এবং আরও কয়েকজন মারা পড়ি। বুঝতে পারছো? পারছি। ওরা দেখাতে চায় যে মাফিয়ারা সর্বেসর্বা নয়। আমার মনে হয় ওইসব অর্বাচীন ছোকরাদের একটা শিক্ষা দেওয়া দরকার। কিরকম শিক্ষা দিতে চান? ওর মধ্যে রিনালো নামে এক ছোকরা আছে যে নিজেকে বিশেষ বুদ্ধিমান মনে করে। তাকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, চিনি। ওর দুটো মেয়ে আছে, যমজ। দুটো মেয়ের একটাকে কাল দুপুরের আগেই মেরে ফেলবে, আর রিনালোকে টেলিফোন করে মিষ্টি গলায় বলবে ভবিষ্যতে যেন সে আরও সাবধানে কাজকর্ম করে। তাকে বলবে সবাইকে সন্তুষ্ট রাখার ক্ষমতা একটা ভালো ক্ষমতা। ফাজিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি যা বলছেন সেটা করা হবে, কিন্তু তার আগে আমাদের বোধহয় নিশ্চিত হওয়া উচিত যে জামশেদের গ্রেফতারের ব্যাপারটা একটা ধাপ্পা। হয়তো সে সত্যি সত্যিই গ্রেফতার হয়েছে, সে গ্রেফতার হয়নি, আর না হলেও কিছু আসে যায় না। ওই ছোকরাকে একটু ভড়কে দেয়া দরকার। ঠিক আছে, আমি কি এখন উঠব? হ্যাঁ, রাত দুপুরে অকারণে আমার সামনে বসে থাকার কোনো মানে নেই। জামশেদকে রাখা হয়েছে কড়া পাহারায়। তাকে কিন্তু মোটেই ভয়াবহ মনে হচ্ছে না, বরং ফুর্তিবাজ ধরনের লোক বলেই মনে হচ্ছে। ক্রমাগত কফি খাচ্ছে, চুরুট টানছে, জিপসি মেয়েদের নিয়ে চমৎকার অশ্লীল রসিকতা করে সবাইকে হাসিয়েছে। কে বলবে এই সেই ভয়াবহ লোক? যে অফিসার তাকে গ্রেপ্তার করেছে সে ক্রমেই চিন্তিত হতে শুরু করল। কোথাও কোনো ভুল হয়নি তো? ভুল হবার অবশ্য কথা নয়। সে গভীর রাতে একটা টেলিফোন পেয়ে দলবল নিয়ে ছুটে গেছে। ফোন কলটা ছিল সংক্ষিপ্ত, জামশেদ অমুক ঠিকানায় রাত কাটাবে, আপনারা ঘণ্টাখানেকের মধ্যে এলে তাকে ধরতে পারবেন। সে তক্ষুনি 9 জনের একটি স্কোয়াড নিয়ে গিয়েছে, আর সত্যি সত্যি আউট হাউসে একজনকে পাওয়া গেছে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। তাকে ডেকে তুলে জিজ্ঞেস করা হলো, কি নাম? লোকটি বলল, জামশেদ। দেশ? বাংলাদেশ। তুমি কি সেই বিখ্যাত জামশেদ? বিখ্যাত কিনা জানি না, তবে আমি সেই লোক। তোমার সঙ্গে অস্ত্রশস্ত্র কি আছে? আপাতত একটা 12 ইঞ্চি ড্যাগার ছাড়া কিছু নেই। তোমাকে গ্রেফতার করা হলো, ভালো কথা। এতে কি তোমার প্রমোশনের কোনো সুবিধা হবে? গ্রেপ্তারের ঘটনাটা 1 ঘন্টার ভেতর চারদিকে ছড়িয়ে পড়ল। পুলিশ কমিশনার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেবার জন্য আদেশ দিলেন। পুলিশি তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পত্রিকা, রেডিও বা টিভি ইন্টারভিউ যেন না দেয়া হয় সেরকম নির্দেশ দেয়া হলো। তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা হলো হোমিসাইড ইন্সপেক্টর রিনালো ও কিনসিকে। এদের পাঠানো হলো পোর্ট সিটিতে। রিনালো এসে পৌঁছালো ভোর 6টায়। তুমি জামশেদ? হ্যাঁ। জামশেদ যখন হাসপাতালে ছিল তখন প্রায়ই তার সঙ্গে দেখা করতে যেতাম। তোমাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। জামশেদ নিশ্চুপ। এই কাণ্ডটি কেন করেছ? জামশেদ আবারও নিশ্চুপ। তোমার নিজের বুদ্ধিতেই করেছ না অন্য কারো বুদ্ধিতে? নিজের বুদ্ধিতে। আসল জামশেদকে সাহায্য করবার জন্য করেছি। তোমার ধারণা এতে তার সাহায্য হবে? হ্যাঁ, আমার তাই ধারণা। তুমি একটি মহা বেকুব। তুমি যে কি পরিমাণ জটিলতা সৃষ্টি করেছ সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। রিনালো মহা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই এলো একটি টেলিফোন। মিহি সুরে একজন বলল, উইকেন্ডে আপনাকে গভীর সমবেদনা জানাচ্ছেন এবং আশা করছেন আপনি ভবিষ্যতে এমন কিছু করবেন না যাতে এই জাতীয় দুঃখ আপনাকে আরও পেতে হয়। রিনালো কিছুই বুঝতে পারল না। তার যমজ মেয়েদের একজন গাড়ি চাপা পড়ে মারা গেছে, এই খবর তখনও তার কাছে এসে পৌঁছায়নি। ক্যান্টারেলা কয়েক মুহূর্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এটা কি স্বপ্ন, না চোখে ভুল দেখছে? সন্ধ্যা থেকে এই পর্যন্ত 3-4 পেগ হুইস্কি খেয়েছে শুধু।
এতে তার কোনো নেশা হয় না, কিন্তু নেশা ছাড়া এরকম একটি দৃশ্য দেখা সম্ভব নয়। ক্যান্টারেলা দেখল তার সোফায় একজন কে বসে আছে। ঘর অন্ধকার, তবু বোঝা যাচ্ছে লোকটার হাত খালি নয়। লোকটা বলল, আমাকে চিনতে পারছ? হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো ক্যান্টারেলা? ভালোই আছি। এই জায়গার ঠিকানা কোথায় পেলে জামশেদ? বলছি। তার আগে তুমি পকেট থেকে তোমার ছোট্ট মিসিমার পিস্তলটা আমার পায়ের কাছে ফেলে দাও। অন্য কিচ্ছু করতে চেষ্টা করবে না। ক্যান্টারেলা পিস্তলটা বের করে ছুঁড়ে দিল। মৃদুস্বরে বলল, তুমি ওস্তাদ লোক জামশেদ, সাহসী আর বুদ্ধিমান, দুটো জিনিস একসঙ্গে হয় না। সাহসী লোকেরা হয় বোকা। আমি বুদ্ধিমান, সে কারণে আমার সাহস কম। তোমার যদি আপত্তি না থাকে, আমি তাহলে এক পেগ হুইস্কি খেতে চাই। আমার চিন্তা করার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ক্যান্টারেলা অনুমতির অপেক্ষা না করেই দক্ষিণের দেয়ালের দিকে এগিয়ে গেল। ছোট্ট একটি ঘরোয়া ধরনের বার আছে সেখানে। জামশেদ, তুমি কি একটি চেখে দেখবে? মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছি। এরকম একটা পরিস্থিতিতে খাওয়া উচিত নয়। ভালো কথা। তুমি কি আমাকে মেরে ফেলবে? কথাবার্তা খোলাখুলি হওয়া প্রয়োজন। জামশেদ ভারী গলায় বলল, না, আমি তোমাকে মারব না। আমিও তাই ভাবছিলাম। তুমি অনেক খোঁজখবর নিয়েছ, কাজে আমি নিশ্চিত ছিলাম অ্যানি অপহরণ আর মৃত্যুর ব্যাপারে আমার ভূমিকার কথা তুমি জানো। আমি জানি। কতটুকু জানো? আমি জানি তুমি প্রথম থেকেই এর বিরোধিতা করেছ। অ্যানির মৃত্যুর খবর পেয়ে তুমি ছুটে গিয়েছিলে এত্রাকে গুলি করে মারবার জন্যে। ভিক্যান্ডিয়া হস্তক্ষেপ না করলে এত্রা সেই রাতেই মরত। তুমি অনেক খবরই রাখো। তবে আমি নিজে এত্রাকে মারবার জন্য যাইনি, লোক পাঠিয়েছিলাম। নিজের হাতে আমি কখনো মানুষ মারিনি। আমার সাহস কম। জামশেদ বলল, আমি কয়েকটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় না আমি তোমাকে কিছু বলবো। বলবে। তোমার মতো মানুষের কাছ থেকে কি করে কথা আদায় করতে হয় সেটা আমি জানি। তোমার কায়দাটা কি? খুব সহজ কায়দা ক্যান্টারেলা। আমি চুলের কাঁটা দিয়ে তোমার বাঁ চোখটি উপড়ে ফেলব। তবে আমার ধারণা তা করবার আগেই তুমি কথা বলা শুরু করবে। সেটাও ঠিক। সত্যি কথা বলতে কি, আমি এক্ষুনি কথা বলতে চাই। কি জানতে চাও? মূল পরিকল্পনাটি কার? বস ভিকান্ডিয়ার। তবে পরিকল্পনাটা কার্যকর করেছে ফাজিন। এরা দুজনেই ঘটনার মূল নায়ক। এতরা হচ্ছে খলনায়ক। এখন বলো, কিভাবে ভিকান্ডিয়াকে হত্যা করা সম্ভব? কিভাবে তার কাছে যাওয়া যায়? বলছি। তার আগে তুমি কি দয়া করে বলবে এই বাড়ির ঠিকানা কি করে পেলে? বস ভিকান্ডিয়া আর তার লোকজন পর্যন্ত এই বাড়ির ঠিকানা জানে না। আমি যখন পালিয়ে থাকতে চাই তখনই শুধু এই বাড়িতে আসি। জামশেদ ভারী গলায় বলল, আমাকে এই শহরের অনেকে এখন সাহায্য করতে চায়। অচেনা লোকজনের কাছ থেকেও আমি খবরাখবর পাই। তুমি খুবই ভাগ্যবান জামশেদ, তবে আজ তোমার ভাগ্যটা খারাপ। ক্যান্টারেলার কথা শেষ হবার আগেই জামশেদ ছিটকে পড়ল মেঝেতে। কখন যে অন্ধকারে দুজন মানুষ সিঁড়ি বেয়ে উঠে এসেছে জামশেদ বুঝতে পারেনি। ক্যান্টারেলা বলল, ওকে ভালো করে বেঁধে ফেলো। ঠিক আছে স্যার। জ্ঞান আছে কি? না, জ্ঞান নেই, নাক দিয়ে রক্ত পড়ছে। নিচের ঘরে নিয়ে বন্ধ করে রাখো। আরেকজন ডাক্তার ডাকো। ডাক্তার? ডাক্তার। আমি একজন ভদ্রলোক। আর একটা কথা, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি তো ঘরে মানুষ দেখেই বেল টিপলাম। দেরি করিনি স্যার, আমরা সঙ্গে সঙ্গে এসেছি।
সুযোগের অপেক্ষায় ছিলাম। খুব ভালো, তোমরা ভালো পুরস্কার পাবে। ক্যান্টারেলা এগিয়ে গিয়ে খানিকটা নির্জলা হুইস্কি গলায় ঢালল। জামশেদের জ্ঞান ফিরল ঘণ্টাখানেকের মধ্যে। সে তাকালো চারদিকে। ছোট্ট একটি ঘর, সে শুয়ে আছে বিছানায়। তার গায়ে একটি পরিষ্কার চাদর, মাথার কাছে 40 পাওয়ারের একটি বাল্ব জ্বলছে, পায়ের কাছে ছোট্ট একটা টেবিলে এক জগ পানি। শক্ত লোহার দরজা, দুটো ভারী তালা ঝুলছে সেখানে। এই ঘর থেকে বের হওয়া সম্ভব নয়। জামশেদ কয়েকবার ডাকল, কেউ আছে এখানে? কোনো সাড়া পাওয়া গেল না। জামশেদ ঢকঢক করে পুরো জগ পানি খেয়ে ঘুমোতে গেল। বড্ড ঘুম পাচ্ছে। ভিক্যান্ডিয়ার সঙ্গে ক্যান্টারেলা দেখা হয় পরদিন সকাল 10টার দিকে। ভিক্যান্ডিয়া গর্জে উঠল, কোথায় ছিলে কাল সারা রাত? সমস্ত শহর চষে ফেলা হয়েছে তোমার জন্যে। ক্যান্টারেলা চুপ করে রইল। ভিক্যান্ডিয়া বলল, ঘটনা খুব দ্রুত ঘটছে, বুঝতে পারছো তো? পারছি। পুলিশ জানিয়েছে ওরা যে লোকটাকে ধরেছে সে জামশেদ নয়। ভোরবেলার খবরের কাগজে তাই পড়লাম। এখন আমাদের কাজ কি বুঝতে পারছো? যেভাবেই হোক জামশেদকে ধরা। ক্যান্টারেলা শান্ত স্বরে বলল, সে যদি এই শহরে থাকে তাহলে ধরা পড়বেই। তোমার ধারণা সে এই শহরে নেই? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। শহর থেকে বেরোবার সবকটা পয়েন্টে আমাদের লোক থাকবে এবং আমাদের আরেকটি কাজ করতে হবে। জামশেদের ছবি বড় করে ছাপিয়ে সমস্ত শহরময় ছড়িয়ে দিতে হবে। ছবি পাওয়া গেছে? হ্যাঁ, ছবি জোগাড় হয়েছে। ছবির নিচে লেখা থাকবে, ওকে ধরিয়ে দিন। তাতে কোনো লাভ হবে না। এই শহরের লোকজন ওকে ধরিয়ে দেবে না। ভিক্যান্ডিয়া সরু গলায় বলল, তোমার বুদ্ধির ওপর থেকে আমার আস্থা কমে যাচ্ছে। আমরা শুধু ছবি ছাপাবো না, ছবির সঙ্গে এও লিখে দেব, একে ধরিয়ে দিতে পারলে $25,000 পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের টাকাটা আমরা একটা ব্যাংকে জমা করে দেব, তাও লেখা থাকবে। ক্যান্টারেলা চুপ করে রইল। ভিক্যান্ডিয়া বলল, তোমার কি ধারণা এতে কাজ হবে? হতে পারে। সন্দেহ থাকলে টাকার পরিমাণটা বাড়িয়ে $50,000 করে দাও। টাকায় সবই হয়। তা হয়। আমি এই ঝামেলার দ্রুত নিষ্পত্তি দেখতে চাই। আমরাও চাই ভিক্যান্ডিয়া। টুনটুন করে ডোরবেল বাজছে। এত্রার ভ্রু কুঞ্চিত হল। কে হতে পারে? রাত প্রায় 9টা। রুম সার্ভিস হবে না নিশ্চয়ই। দরজার পিপ হোল দিয়ে যে লোকটিকে দেখা যাচ্ছে সে ব্রিটিশ। অত্যন্ত ভদ্র চেহারা। এ তার কাছে কি চায়? এতরা দরজা খুলতেই বাইরে দাঁড়ানো লোকটি বলল, আপনাকে বিরক্ত করবার জন্য আন্তরিক দুঃখিত। কে আপনি? বলছি, তার আগে কি ভেতরে এসে বসতে পারি? আমার পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়। আমি আজ সকালে ইংল্যান্ড এসে পৌঁছেছি, অসম্ভব ক্লান্ত। আপনি সকালে এসেছেন এই কথা ঠিক নয় মিস্টার এতরা। আপনি এসেছেন পরশু। ভেতরে আসতে পারি? আসুন। ভদ্রলোক ভেতরে এসেই বললেন, আমি হচ্ছি লয়েডস ইন্স্যুরেন্সের একজন তদন্তকারী অফিসার। আমার নাম রেমন্ড কিন। এতরা কিছু বলল না। লোকটি অত্যন্ত সহজ ভঙ্গিতে সোফায় বসে হাসি মুখে বলল, অ্যানি নামের একটি মেয়ের ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে আপনাকে দু একটি কথা জিজ্ঞেস করব, অবশ্য আপনি যদি অনুমতি দেন। আপনি কি করে জানলেন যে আমি এখানে আছি? আমার ঠিক এই মুহূর্তে এখানে থাকার কথা নয় তো? মিস্টার এতরা, এটা জানার জন্য আমাদের শার্লক হোমস হবার প্রয়োজন হয়নি। আপনার সঙ্গে যোগাযোগ করবার জন্য দুজন গিয়েছিল ইতালি। তারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে জেনেছে আপনি ইংল্যান্ডের টিকিট কেটেছেন। আমি তাই এখানকার হোটেলগুলোতে খোঁজ করেছি। আপনি যদি অন্য কোনো নামে রিজার্ভেশন করতেন তাহলে অবশ্য আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব হতো না। আমি অন্য নামে সিট রিজার্ভ করব কেন? কথার কথা বলছি। অবশ্য ইচ্ছা থাকলেও আপনি তা পারতেন না।
কারণ হোটেল রিজার্ভেশনের সময় বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেখাতে হয়। এত্রা সিগারেট ধরালো, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মিস্টার এত্রা, এখন কি আমি দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? না, এখন পারেন না, আমি খুবই ক্লান্ত, আপনাকে কাল আসতে হবে। রাত 9টা আলোচনার জন্য ভালো সময় নয়। রেমন্ড কিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, আমি কাল সকালে আসব। বিরক্ত করবার জন্য অত্যন্ত দুঃখিত। 10টার পর আসবেন, আমি অনেক দেরি করে উঠি। আমি আসবো ঠিক 10:30টায়। ইতালি সম্পর্কে কিছু গল্পগুজবও করা যাবে। ইতালি সম্পর্কে গল্পগুজব করার কিছু নেই। থাকবে না কেন? আমি 2 দিন আগে খবর জানি, সেখানে জামশেদ নামের একটি লোক গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে। এই নিয়ে তো ইতালিতে তুমুল উত্তেজনা। এতরা চাপা স্বরে বলল, জামশেদ গ্রেফতার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমরাও জামশেদের ব্যাপারে উৎসাহী। অ্যানির ইন্স্যুরেন্সের বিষয়ে ওকেও দরকার, কাজে আমরা ওর ব্যাপারে খোঁজ রাখার চেষ্টা করছি। মিস এতরা, বলুন। আমার কেন যেন মনে হচ্ছে আপনিও জামশেদের ব্যাপারে বেশ উৎসাহী। না, আমি উৎসাহী নই। আমি কেন উৎসাহী হব? সরি, আমারই ভুল হয়েছে। আচ্ছা মিস্টার এতরা, আমরা কাল ভোরে কথা বলবো। 10টার পর। ঠিক 10:30টায় আমি আসব। গুড নাইট। এতরা টেলিফোনে রুম সার্ভিসকে কফি দিতে বলল। তার 2 মিনিট পরেই বলল, কফি দেবার প্রয়োজন নেই। তার কিছুই ভালো লাগছে না। তার কেন যেন প্রচণ্ড ভয় করতে লাগল। ইংল্যান্ডে আসার পরিকল্পনাটি কাঁচা। তার উচিত ছিল দেশেই থাকা। দেশে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা যেত। এখন ফিরে গেলে কেমন হয়? কাল সকাল 10টার আগেই রওনা হয়ে গেলে মন্দ হয় না। ইন্স্যুরেন্স কোম্পানির ওই ছাগলটির সঙ্গে কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না। এতরা রাত 3টায় হোটেল ছেড়ে বেরিয়ে এলো। ভোর 4:30টায় ফ্রান্সের কনকর্ডের একটা টিকিট পাওয়া গেছে। সেখান থেকে বাসে করে ইতালি চলে যাওয়া যাবে। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। জামশেদ সমস্ত দিন শুয়ে রইল। প্রচণ্ড খিদে, কিন্তু কোনো খাবার নেই। 1 জগ পানি ছিল, তা শেষ হয়েছে অনেক আগেই। জামশেদের শুয়ে থাকা কিংবা বসে বসে বদ্ধ দরজার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করবার নেই। চুপচাপ বসে থাকার ব্যাপারটি খুবই বিরক্তিকর। জামশেদ ঘুমোতে চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। স্নায়ু উত্তেজিত। সে মনে মনে পরবর্তী পরিকল্পনা ঝালিয়ে নিতে গিয়ে বাধা পেল। পরবর্তী পরিকল্পনা করাও অর্থহীন। এখান থেকে মুক্তি পাওয়া যাবে না। অলৌকিক কোনো ব্যাপার বা সৌভাগ্য, এইসব জিনিসে জামশেদের বিশ্বাস নেই। কাজেই পরবর্তী কোনো পরিকল্পনা তৈরির আগে বরং মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি নেওয়াই ভালো। কি হয় মৃত্যুর পর? মৃত্যুর ওপারেও কি কোনো জগৎ আছে? সুখী কোনো ভুবন, যেখানে কষ্ট নামক ব্যাপারটি নেই? ক্ষুধার কষ্ট নেই, গ্লানি বঞ্চনার কষ্ট নেই। আনন্দ ও উল্লাসের একটি অপরূপ ভুবন। ভাবতে ভাবতে জামশেদের ঘুম এসে গেল। অদ্ভুত একটি স্বপ্ন দেখল সে। যেন অ্যানি ছুটতে ছুটতে আসছে, তার বদ্ধ ঘরের সামনে দাঁড়িয়ে বলছে, এই বুড়ো ভালুক, তুমি এখানে আটকা পড়ে আছো কেন? বুদ্ধির দোষে আটকা পড়েছি। এমন বোকা কেন তুমি? অ্যানি মাথা দুলিয়ে খুব হাসতে লাগল। ঋণ ঋণে মিষ্টি গলায় হাসি। ঘুম ভেঙে উঠে বসল জামশেদ। এখন কি দিন না রাত বোঝার উপায় নেই। ঘরে সবসময় বাতি জ্বলছে, কোনো রকম শব্দ টব্দও কানে এসে পৌঁছাচ্ছে না। ক্ষুধার তীব্রতাও ক্রমে ক্রমে মরে যাচ্ছে। তার মনে হচ্ছে এই ঘরে সে আছে 48 ঘন্টারও বেশি সময় ধরে। 30 ঘন্টা পার হলে খিদে মরে যায়, শুধু তৃষ্ণা থাকে। তৃষ্ণাও কমে আসে 50 ঘন্টায়। না খেয়ে থাকার অভিজ্ঞতা জামশেদের আছে। একবার সে এবং বেন ওয়াটসন না খেয়ে 7 দিন ছিল। সে ছিল একটা ছেলে মানুষই ব্যাপার। বেন ওয়াটসন একদিন বলল, জামস, একটা বাজি ধরলে কেমন হয়?
কিসের বাজি? না খেয়ে থাকার বাজি। কে বেশি সময় থাকতে পারে? কত টাকা? $50। ঠিক আছে। বেন ওয়াটসনের কাজই হচ্ছে বাজি ধরা। সব কিছুতেই সে একটা বাজি ধরবে এবং অবধারিতভাবেই হারবে। না খেয়ে থাকার বাজিতেও তাই হল। 30 ঘন্টার মাথায় ওয়াটসন $50 নোট এনে মুখ কালো করে বলল, আবার হারলাম, এসো এবার খানাপিনা করা যাক। জামশেদ বলল, তুমি খাওয়া দাওয়া করো, আমি দেখতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। আর দেখাটিকির কি আছে, তুমি তো জিতবেই। না, কোনো বাজি নয়, আমি পরীক্ষা করতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। জামশেদ ঝুলে রইল 7 দিন পর্যন্ত। বেন ওয়াটসন চিন্তায় চিন্তায় অস্থির। সামান্য বাজি ধরা থেকে এ কি ঝামেলায় পড়া গেল। শেষমেশ $500 নিয়ে সাধাসাধি যেন জামশেদ কিছু একটা মুখে দেয়। কি সব দিনই গিয়েছে। সে বিছানায় উঠে বসল, আবার শুয়ে পড়ল। উঠে বসা এবং শুয়ে থাকা এই দুটি মাত্রই তার কাজ। প্রথম দিকে খানিকক্ষণ হাঁটাহাঁটি করা যেত, এখন আর যায় না। শোয়া মাত্রই ঝিমুনি এসে গেল জামশেদের। আর প্রায় তার সঙ্গে সঙ্গেই মনে হল অ্যানি দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখ কেমন যেন বিষণ্ণ, কথা বলছে টেনে টেনে। বুড়ো ভালুক। খুব কষ্ট হচ্ছে? তা হচ্ছে। মানুষের এত কষ্ট কেন? কি জানি। আমি কারো কষ্ট দেখতে পারি না, খুব কান্না পায়। জামশেদের মনে হলো অ্যানি কাঁদতে শুরু করেছে। সে হাত বাড়ালো অ্যানিকে সান্ত্বনা দিতে, তখনই তন্দ্রা কেটে গেল। আবার সেই আগের ছোট্ট ঘর, 40 পাওয়ারের হলুদ একটা বাতি। জামশেদের পেটে পাক দিয়ে উঠল। বমি হবে বোধহয়। হয়, এরকম হয়। একটা সময় আসে যখন শরীর বিদ্রোহ করতে শুরু করে। চোখ কিছু দেখতে চায় না, পা চলতে চায় না, মস্তিষ্ক স্থবির হয়ে আসে। জামশেদ মেঝেতে বমি করল। বস ভিকান্ডিয়া ঠান্ডা স্বরে বললেন, একটা লোক হাওয়া হয়ে যেতে পারে না। ফাজিন জবাব দিল না। লোকটা নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র জানে না, নাকি তোমরা বলতে চাও সে অলৌকিক ক্ষমতাধর কোনো মানুষ? সে খুব সম্ভবত ইতালিতে নেই। ইতালিতে এমন কোনো জায়গা নেই যেখানে তাকে খোঁজা হয়নি। আমার ধারণা সে জীবিত নেই। এরকম ধারণা হবার কারণ? কোনো কারণ নেই, আমার জাস্ট মনে হচ্ছে। কোনো কারণ ছাড়াই যারা বিভিন্ন জিনিস ভাবে, ওদের বুদ্ধিকে ঠিক উচ্চ শ্রেণীর ভাবার কোনো কারণ নেই। ফাজিন কিছু বলল না। ভিকান্ডিয়া তিক্তস্বরে বলল, ওর বন্ধু ওয়াটসন কি বলছে? ও কিছুই বলছে না। বলাবার চেষ্টা করেছ? হ্যাঁ, পেন্টাথর ইঞ্জেকশন দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ও কিছু জানে না, জানলে বলতো। কি বলে সে? বলছে যে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জামশেদ ওর সঙ্গে 2 রাত ছিল। সেই 2 রাত কি কথাবার্তা হয়েছে? বিশেষ কিছু না। জামশেদ কথা কম বলে। উইকেন্ডিয়ার চুরুট ধরালো। ফাজিন বলল, ওয়াটসনকে নিয়ে এখন কি করব? আমাকে জিজ্ঞেস করছো কেন? এইসব ছোট জিনিস নিয়ে তোমরা আমাকে কেন বিরক্ত করো? যদি দেখো ওকে ধরে রেখে আর কোনো লাভ নেই, তাহলে আপদ বিদায় করো। বস্তায় ভর্তি করে সমুদ্রে ফেলে দাও। ভিকির অবস্থা আরও খারাপ হয়েছে। খাওয়া দাওয়া বন্ধ, রাতে ঘুমোতে পারে না। সমস্ত রাত বারান্দায় চেয়ার পেতে বসে থাকে। রুন দিশাহারা হয়ে গেল। ডাক্তাররা তেমন কিছু ধরতে পারেন না। মানসিক অসুস্থতার কোনো লক্ষণ নেই। ডাক্তারদের সঙ্গে কথাবার্তা সহজ স্বাভাবিক মানুষের মতো। কিন্তু রুনের সঙ্গে কথা বলার সময় কথা জড়িয়ে যায়। একটি কথা শুরু করে অন্য কথায় চলে যায়। রুন কয়েকবার চেষ্টা করেছে ভিকিকে নিয়ে সুইজারল্যান্ডের দিকে যেতে। বাইরে হয়তো অন্যরকম হবে, আবার হয়তো ভিকি আগের মতো হয়ে উঠবে। ভিকির ব্যবসা নষ্ট হয়ে গেছে, তাতে কিছুই আসে যায় না।
ব্যবসা আবার হবে। রুনের নিজের যথেষ্ট টাকা আছে, কোনো কিছু না করেই সে টাকায় সে নিশ্চিন্তে থাকতে পারবে। অবশ্য পুরুষ মানুষ বসে থাকতে পারে না, পুরুষ মানুষদের কিছু একটা করতে হয়। কাজে আবার যাতে ভিকি উঠে দাঁড়াতে পারে রুন সে চেষ্টা করবে। রুন দেখল ভিকি উঠে আসছে, পা ফেলছে এলোমেলো ভাবে। রুন এগিয়ে গিয়ে ভিকিকে ধরে ফেলল। একটা অন্যায় করেছি রুন, তোমাকে আজ সেটা বলতে চাই। রুন বলল, অন্যায় করে থাকলে করেছ, আমরা সবাই কখনো না কখনো ভুল করি। আমি যা করেছি সেটা তোমার শোনা দরকার। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি চাই তুমি আগের মতো হও। প্লিজ রুন, আমার কথা শোনো। না, আমি কোনো কথা শুনতে চাই না। রুন ভিকিকে গভীর আবেগে জড়িয়ে ধরল। ছেলে মানুষের মতো চেঁচিয়ে কাঁদতে লাগল ভিকি। জামশেদ, তুমি বেঁচে আছো? জামশেদ চোখ মেলল। পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, সব যেন ঘোলাটে লাগছে। আমি ক্যান্টারেলা, তোমার জন্য খাবার এনেছি, খাও। প্রথমে ফলের রসটা খাও, তারপর দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। শরীরে একটু শক্তি হোক, আমি আবার আসব। জামশেদ কথাবার্তাও ঠিক বুঝতে পারছে না, তবুও সে উঠে বসতে চেষ্টা করল। নড়াচড়া করবে না, শুয়ে থাকো। আমি দুঃখিত যে 6 দিন তোমাকে না খেয়ে থাকতে হলো, উপায় ছিল না। খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেই ওরা তোমাকে খুঁজে বের করে ফেলত। তবে আমি জানতাম 6 দিনে তোমার কিছুই হবে না। ক্যান্টারেলা কমলার রস জামশেদের মুখের কাছে ধরল, মৃদু স্বরে বলল, একসঙ্গে বেশি খাবে না, অল্প কিছু মুখে দাও, তারপর কিছুক্ষণ বিশ্রাম করো, আবার কিছু খাও। একজন ডাক্তার নিয়ে এসেছি, সে বোধহয় তোমার শিরা দিয়ে কিছু খাবার দাবার ঢোকাবে। জামশেদের মনে হলো ক্যান্টারেলার পাশে যেন অ্যানি দাঁড়িয়ে আছে হাসি মুখে। সে যেন বলছে, খাও বুড়ো ভালুক, খাও, এমন বোকার মতো তাকিয়ে থেকো না। জামশেদ গ্লাসে চুমুক দিল। কি, এখন কিছুটা সুস্থ বোধ করছো? জামশেদ চোখ মেলল। ক্যান্টারেলা দাঁড়িয়ে আছে। জামশেদ বলল, আজ কত তারিখ? 12 আগস্ট। এখন কি একটু ভালো বোধ করছো? করছি। ভালো, খুব ভালো। আরও বিশ্রাম নাও, আমি পরে আসব। আমার যথেষ্ট বিশ্রাম হয়েছে। আরও হোক। একটু ব্র্যান্ডি খাবে? এতে স্নায়ু বেশ টানটান হয়ে ওঠে। আমার স্নায়ু এমনিতেই টানটান। ঠিক আছে, তাহলে ব্র্যান্ডি খেতে হবে না, তুমি বিশ্রাম নাও। ডাক্তার বলেছে 1 দিন 2 মধ্যে তুমি আগের ফর্মে ফিরে আসবে। জামশেদ ক্লান্ত স্বরে বলল, মনে হচ্ছে তুমি চাও আমি দ্রুত আগের ফর্মে ফিরে আসি। হ্যাঁ, আমি চাই। তোমাকে আমার দরকার আছে। আজ রাতে একবার আসব, তখন বলা যাবে কেন দরকার। এতরা ইতালিতে ফিরে এসে হকচকিয়ে গেল। জামশেদ ধরা পড়েনি। শুধু তাই নয়, সে নাকি বাতাসে মিলিয়ে গেছে। ক্যান্টারেলার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, ক্যান্টারেলার কথাবার্তাও অস্পষ্ট। কিংবা এতরা এখন আর আগের মতো চিন্তাভাবনা করতে পারে না বলে সব কথাবার্তাই অস্পষ্ট মনে হয়। এতরা জিজ্ঞেস করেছিল, তুমি তো বলেছিলে 3 দিনের ভেতর ওকে ধরবে, তারপর চামড়া খুলে সমুদ্রে ডুবিয়ে রাখবে। বলেছিলাম নাকি? হ্যাঁ। লোকটা মন্ত্রতন্ত্র জানে, বিপদের সময় ফস করে অদৃশ্য হয়ে যায়। কি বলছো এসব? ঠাট্টা করছো নাকি? ঠাট্টা? আমি ঠাট্টা করি না। প্লিজ ক্যান্টারেলা, ঠাট্টা তামাশা সহ্য করার মতো ক্ষমতা এখন আমার নেই। না থাকারই কথা। তুমি সম্ভবত নেক্সট টার্গেট। কি বলছো এসব? ঠিকই বলছি। তুমি পাগলের মতো প্রলাপ বকছ। হতে পারে, হওয়াই সম্ভব। হাসছো কি জন্য? এর মধ্যে হাসির কি আছে? একটা পুরনো জোক মনে করে হাসছি, শুনতে চাও? একবার একটা লোক নাপিতের দোকানে গিয়ে জিজ্ঞেস করল। এইটুকু শুনে এতরা খট করে রিসিভার নামিয়ে রাখল। পরপর 2 রাত
এতরার এক ফোঁটা ঘুম হল না। খুট করে কোনো শব্দ হতেই সে লাফিয়ে ওঠে। তার মনে সন্দেহ, গার্ডরা হয়তো পাহারা দেবার নাম করে ঘুমোচ্ছে। সে প্রতি 2 ঘন্টা পরপর নিচে নেমে যায় খোঁজ নিতে। কোনো একটি কামরায় বেশিক্ষণ থাকতে পারে না। দ্বিতীয় রাতে কড়া 1 ডোজ লিব্রিয়াম খেল, তাতেও কিছু হল না। শেষ রাতের দিকে তন্দ্রার মতো হল, কিন্তু সে তন্দ্রা বিভীষিকার তন্দ্রা। এত্রা স্পষ্ট দেখল জামশেদ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় এক হাতে একটি ধারালো তলোয়ার নিয়ে তার দিকে ছুটে আসছে। সে দৌড়চ্ছে প্রাণপণে। দুজনের দূরত্ব ক্রমেই কমে আসছে। এত্রার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, যেন এক্ষুনি ফেটে চৌচির হবে। এত্রা জেগে উঠে বিকট স্বরে কেঁদে উঠল। আহ, বেঁচে থাকা কি কষ্টের ব্যাপার! জামশেদ, এখন কি তুমি পুরোপুরি সুস্থ? হ্যাঁ। পাঞ্জা লড়বে এক হাত? দেখতে চাই সুস্থ কিনা। না। ঠিক আছে, তোমার জন্য ভালো চুরুট আনিয়ে রেখেছি। হাভানা চুরুট নাও। জামশেদ হাত বাড়িয়ে চুরুট নিল। শীতল স্বরে বলল, এখন বলো কি বলতে চাও ক্যান্টারেলা। বলছি, তার আগে একটু মার্টিনি হলে কেমন হয়? আমি এখন মদ খাই না। বেশ, তোমার জন্য কফি দিতে বলি? বলো। ক্যান্টারেলা চুরুট ধরিয়ে হাসি মুখে বলল, তোমাকে একটা ছোট গল্প বলতে চাই জামশেদ। গল্পে আমার কোনো আগ্রহ নেই ক্যান্টারেলা। জামশেদ তাকিয়ে রইল। ক্যান্টারেলা মৃদুস্বরে বলল, আমি যখন খুব ছোট তখন ভিকান্ডিয়া পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা বড় ধরনের ঝামেলা শুরু হয়। মাফিয়া পরিবারগুলোর ঝামেলার নিষ্পত্তি কিভাবে হয় তা হয়তো তুমি জানো। এক পরিবারকে শেষ হয়ে যেতে হয়। আমাদের অবস্থাও সেরকমই হলো। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আমার বাবা সন্ধির ব্যবস্থা করল। সন্ধির শর্তগুলোর মধ্যে একটি হলো, আমার মাকে যেতে হবে ভিকান্ডিয়ার ঘরে, রক্ষিতার মতো। আমার মা বিশেষ রূপসী ছিলেন। ভিকান্ডিয়ার শুরু থেকেই মার প্রতি একটা আগ্রহ ছিল। পারিবারিক বিরোধের এটাও একটা কারণ। কেমন লাগছে গল্পটা জামশেদ? জামশেদ জবাব দিল না। ক্যান্টারেলা থেমে বলল, আমার মার বেশি দিন দুঃখ ভোগ করতে হয়নি। অল্প কিছুদিন পরেই তার মৃত্যু হয়। আমরাও ধীরে ধীরে সব ভুলে যেতে শুরু করলাম। একসময় ভিকান্ডি আমাকে স্নেহ করতে শুরু করলেন। পুরাতন কোনো স্মৃতি আর মনে রইল না। তারপর হঠাৎ একদিন তুমি এসে উদয় হলে। তোমার কাণ্ড কারখানা দেখে পুরনো সব কথাবার্তা আমার মনে পড়তে লাগল। বিশেষ করে মনে পড়তে লাগলো আমার মাকে। আমার মা আমাকে কি ডাকতেন জানো? থাক। জামশেদ তাকিয়ে দেখল ক্যান্টারেলার চোখ দিয়ে জল পড়ছে। ক্যান্টারেলা ধরা গলায় বলল, আমার শরীরটা হাতির মতো জামশেদ, কিন্তু আমার সাহস নেই। আমি ইতালির সবচেয়ে বলশালী কাপুরুষদের একজন। সেই জন্যই তোমাকে আমার প্রয়োজন। জামশেদের চুরুট নিভে গিয়েছিল। সে আবার চুরুট ধরালো। ক্যান্টারেলা মৃদুস্বরে বলল, ভিকান্ডিয়ার প্রাসাদে ঢোকার ব্যবস্থা আমি করে দেব। বেরোবার ব্যবস্থা করতে পারবো না। এটা হচ্ছে ওয়ান ওয়ে জার্নি। তুমি ঢুকতে পারবে, কিন্তু বেরোতে পারবে না। জামশেদ শান্ত স্বরে বলল, বেরোতে না পারলেও ক্ষতি নেই। আমি সব ব্যবস্থাই করে রেখেছি। রওনা হতে হবে আজ রাতেই। আজ রাত 9টায় বিশেষ কারণে ভিকান্ডিয়ার ঘরের সব বাতি হঠাৎ নিভে যাবে। জামশেদ কিছু বলল না। ক্যান্টারেলা ঠান্ডা গলায় বলল, তুমি যদি ফিরে আসতে না পারো তাহলে এত্রার ব্যবস্থা আমি করব। তুমি এই ব্যাপারে কিছুমাত্র চিন্তা করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে। আর একটা কথা জামশেদ, যদি তুমি ফিরে আসতে না পারো, তোমার ডেড বডি কি তোমার দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করব? না। কাউকে কিছু বলতে হবে? না। কোনো কিছুই বলা নেই তোমার? জামশেদ মৃদুস্বরে বলল, যদি সম্ভব হয় অ্যানির পাশে একটু জায়গা রাখবে।
মেয়েটা বড্ড ভীতু। আমি পাহারায় থাকলে হয়তো শান্তিতে ঘুমোবে। ক্যান্টারেলা তাকিয়ে রইল, কিছুই বলল না। গভীর রাতে এত্রার ঘুম ভেঙে গেল। ঝনঝন করে টেলিফোন বাজছে, যেন ভয়াবহ কোনো খবর এসেছে টেলিফোনে। এত্রা কাঁপা গলায় বলল, হ্যালো এত্রা, খবর শুনেছ? কি খবর? বস ভিকান্ডিয়াকে খুন করা হয়েছে। কে করেছে বুঝতে পারছো তো? কে? জামশেদ? ঠিক ধরেছ। তবে তোমার জন্য একটা সুখবর আছে, জামশেদও মারা যাচ্ছে। খুব বেশি হলে ঘণ্টাখানেক টিকবে। আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। একবার সিটি হাসপাতালে এসে দেখবে না কত লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে এই বিদেশি মানুষটির খবর নিতে? তুমি কে? ইতালির সবচেয়ে বড় বড় ডাক্তাররা ছুটে এসেছেন। 3টে আলাদা মেডিকেল বোর্ড হয়েছে। এরকম মরায় সুখ আছে, তাই না? কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? না। তুমি কি ক্যান্টারেলা? টেলিফোন লাইন কেটে গেল। আবার 2 ঘন্টা পর ঝনঝন করে বেজে উঠল। হ্যালো এত্রা। হ্যাঁ? সুসংবাদ, জামশেদ মারা গেছে। কে তুমি? আমি ওর প্রেতাত্মা। জামশেদের মতো লোকগুলি মরেও মরে না, দীর্ঘকাল বেঁচে থাকে। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এত্রা কাঁপা গলায় বলল, তুমি ক্যান্টারেলা? না, আমি জামশেদ। আমি আসছি। রাত 4টায় ছোট্ট একটি সাদা রঙের ওপেল গাড়ি এত্রার বাসার সামনে এসে থামল। ক্যান্টারেলা নেমে এলো গাড়ি থেকে। নিচের গার্ডরা কেউ তাকে আটকাল না। এত্রা বারান্দায় বসে শুনল সিঁড়ি বেয়ে ভারী পায়ে কে যেন উঠে আসছে ওপরে। ইস্টার্ন সিমেট্রিতে অ্যানি নামের মেয়েটির কবরের পাশে একজন বিদেশির কবর আছে। তার গায়ে 4 লাইনের একটি ইতালিয়ান কবিতা, যার অর্থ অনেকটা এরকম: এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে শান্তিতে ঘুমোতে দাও। কবরটির পাশেই 2টি প্রকাণ্ড চেরি ফুলের গাছ। বসন্তকালে কবরটি সাদা রঙের চেরি ফুলে ঢাকা পড়ে থাকে। বড় চমৎকার লাগে দেখতে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অমানুষ। আজ 6ষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি ছোট গল্প শুনতে চান, 1 পর্বের গল্প, আমাদের প্রায় 1000 খানেকের বেশি গল্প ওখানে পড়া হয়েছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা ইউটিউবে কল্লোল 2 লিখে সার্চ দিলেও সেই চ্যানেলটি পেয়ে যাবেন। ছোট বড় বিভিন্ন স্বাদের অনেক গল্প ওখানে পড়ে শোনাচ্ছি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে আপনারা সেখানে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।